আসসালামু আলাইকুম। আপনাকে শুনতে পারছেন আমাকে? হ্যালো, আপনারা কি শুনতে পারছেন? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা কথা বলবো 49 বিসিএস প্রিপারেশন নিয়ে, বিশেষত যারা অ্যাকাউন্টিং। আসলে আমি কোর্সটা ভাবছি প্রথমে শুরু করব না, কিন্তু অনেকে আমাকে বারবার মেসেজ করতেছে একটু সহযোগিতা করার জন্য। কিন্তু সবচেয়ে মজার বিষয়, যারা বেশি নক করছে তারাই কিন্তু এখনো অ্যাডমিট হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরা আজকে শুরু করব অ্যাকাউন্টিং সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো, কেমন? আপনারা যদি শুনতে পারছেন, সাউন্ড কি ক্লিয়ার আছে? আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে আহ, যে চ্যাপ্টার আছে, এর মধ্যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে এখানে সিলেবাসে আমরা দিলাম সেটাই। ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, অবজেক্টিভস দেওয়া আছে, নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং, ইউজার্স অ্যান্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এরপরে ইতিহাস, অ্যাকাউন্টিং ইতিহাস কি। এরপরে গ্যাপ এবং অপারেটিং গাইডলাইন্স, যে হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো কি কি। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, তারপর আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। এই হলো আমাদের সিলেবাস। সিলেবাসটা আপনাদের আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, কারণ প্রশ্ন কিন্তু সিলেবাস ধরে ধরে হয়। হ্যাঁ, আপনারা যদি সিলেবাসটা যত ভালো করে বুঝতে পারবেন, প্রিপারেশনটা ওইভাবে নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আমরা পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ কোর্স কন্টিনিউ করব। এই জন্য কোনো টেনশন করার দরকার নাই। ক্লাসগুলো নিয়মিত করেন, আর যে যে পরামর্শগুলো দিয়ে এগুলো চেষ্টা করেন অনুসরণ করার জন্য। ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এ অপটিমাম একটা মার্ক পাবেন আশা করছি ইনশাল্লাহ। অনেকে এখনো জয়েন করে নাই, কেউ কেউ জয়েন করছে, কেউ কেউ এখনো জয়েন করেন নাই। প্রথম দিন তো একটু। আপনারা কি শুনতে পারছেন আমার ক্লিয়ার? একটু রেসপন্স করেন কেমন, তাহলে সুবিধা হয়। আমরা যেভাবে আমরা সিলেবাসে ধরে ধরে বিষয়টা আলোচনা করব, কেমন? আমাদের এখানে প্রথম যে টপিকটা দেওয়া আছে সেটার নাম হলো, আমাদের সিলেবাসে দেওয়া আছে টপিক ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং অবজেক্টিভস। হ্যাঁ, আমি আশা করি এখান থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। এই এই টপিক থেকে, শুধু এই চারটা থেকেই, এই চারটা থেকে একটা প্রশ্ন কমন পাবেন। আমি কলমটা নিতে পারতেছি না এখনো, যেখান দিয়ে আপনারা কি দেখতেছেন, স্ক্রিনটা দেখতেছেন ক্লিয়ার করে? একটু সবাই একটু একটু মেসেজে লেখেন, কোশ্চেন আনসার মধ্যে লেখেন, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। জুম জুম অ্যাপের মধ্যে একটা লিমিটেশন আছে, সেটা হলো এখানে কিন্তু 40 মিনিট ফ্রি ভার্সন, তো 40 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা একটু অসুবিধা, কেমন? আচ্ছা, আমরা কথা বলছি ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। এখান থেকে এক এক মার্ক ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আশা করছি। প্রশ্নকর্তা আশা করি এখান থেকে এক মার্ক প্রশ্ন দিবেন। আর যদি না দেয় তাহলে উনি আসলে প্রশ্নের সাথে জুলুম করবে, আমি এটা বলবো। কারণ হিসাব বিজ্ঞান কি এটা যদি না দেয় তাহলে এটা ঠিক হবে না প্রশ্নের মধ্যে, কেমন? এখন এই অ্যাকাউন্টিং কাকে বলে, এখানে তিনটা বিষয়কে অ্যাকাউন্টিং বলে। অ্যাকাউন্টিং যদি কাকে বলে আমাকে প্রশ্ন করা হয়, এক নম্বর হলো যে লেনদেন চিহ্নিতকরণ, এক নম্বর হলো কি লেনদেন চিহ্নিতকরণ, দুই নম্বর হলো লেনদেন লিপিবদ্ধকরণ, তিন নম্বর হলো সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের যদি আমরা বলি যে প্রধান উদ্দেশ্য অথবা মূল উদ্দেশ্য কি এ প্রশ্ন করা হয়, উত্তর হবে তথ্য সরবরাহ করা। কারণ আপনি হিসাব করছেন কিন্তু তথ্য দিতে পারেন নাই, এই হিসাব আমার দরকার নাই, কেমন? এই জন্য হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান শুরু হয় কি দিয়ে? লেনদেন চিহ্নিতকরণ দিয়ে, তারপর লেনদেন লিপিবদ্ধকরণ, তারপর হলো যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এই তিনটা বিষয় অন্তত 10 বার আসছে বিভিন্ন পরীক্ষায়। আর আপনাদের জন্য আমি একটা কথা বলে রাখি, আপনাদের এই পরীক্ষার জন্য
বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নগুলো চেক করে দেখছি যে বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, এবং ওগুলা থেকে আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে বেশি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা কমন ওখান থেকে পাবেন। এই জন্য এখান থেকে কি প্রশ্ন আসছে আমি এখন আপনাকে দেখাবো। যদি হিসাব বিজ্ঞান কাকে বলে প্রশ্ন করা হয়, এক নম্বরটা কি বলেন তো? লেনদেন চিহ্নিতকরণ। দুই নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। তিন নম্বর হলো সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর হিসাব বিজ্ঞানের একটা পার্ট হলো লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণের মধ্যে তিনটা পার্ট আছে: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান। খতিয়ান আরেকটা নাম হলো স্থানান্তরকরণ। খতিয়ান কোনো কোনো জায়গায় খতিয়ানকে লেখা হয় পুস্টিং, মানে ট্রান্সফার, ট্রান্সফার পুস্টিং তেমন। তাহলে হিসাব রক্ষণ বা বুক কিপিং, হিসাব বিজ্ঞান কিন্তু শুরু হয়েছে হিসাব রক্ষণ দিয়ে, এটাকে ইংলিশে বলে বুক কিপিং। আর হিসাব বিজ্ঞান হচ্ছে পরবর্তী ভার্সন, বর্তমানে হচ্ছে এআইএস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তাহলে হিসাব রক্ষণের মধ্যে তিনটে কাজ আছে: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। খতিয়ানভুক্তকরণকে কোথাও কোথাও পুস্টিং লেখা থাকে, কেমন? তাহলে যদি বলে হিসাব রক্ষণের মধ্যে কয়টা কাজ, তিনটা কাজ। হিসাব রক্ষণ মানে হয়েছে খতিয়ান যাই শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর যাইতে পারে নাই। এরপরে যে ধরেন সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, আরো অনেক কাজ আছে হিসাব বিজ্ঞানে যেগুলা হিসাব রক্ষণের মধ্যে ছিল না। হিসাব রক্ষণের মধ্যে ছিল শুধুমাত্র খতিয়ান পর্যন্ত, লেনদেন চিহ্নিত করছে, বিশ্লেষণ করছে এটা লেনদেন কিনা, তারপর জাবেদা, তারপর খতিয়ান। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় হিসাব রক্ষণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়, খতিয়ান পরে যা আছে কোনোটাই অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট করে করবে, হিসাব রক্ষণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। আপনাদের জন্য এইরকম প্রশ্ন করাই যুক্তিযুক্ত, কেমন? হিসাব বিজ্ঞান বলতে কি বুঝেন দেখেন, একটু পরে আমি প্রশ্ন দেখাচ্ছি। তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পদক্ষেপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, আর হিসাব রক্ষণের প্রথম পদক্ষেপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। হিসাব রক্ষণ শেষ হয়েছে খতিয়ান দিয়ে, আর হিসাব বিজ্ঞান শেষ হয়েছে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা দিয়ে। আমরা যদি বলি হিসাব রক্ষণের, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আসুন আমরা এবার প্রশ্ন দেখি কি প্রশ্ন আসছে। আপনারা দেখেন বাম পাশে 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, হিসাব বিজ্ঞান কি, দেখছেন কিনা? হিসাব বিজ্ঞান কি পারলে কেউ একজন পড়েন দেখি, পড়তে পারেন কিনা একজন পড়েন, আমাকে একটু সহযোগিতা করেন। আপনি তাহলে বুঝবে আপনারা দেখতেছেন, একজন পড়েন একজন। হিসাব বিজ্ঞান কি, একজন হেল্প করেন আমাকে, কেউ আছে? এনিওয়ান? নো ওয়ান? আপনাকে শুনতেছেন? আহ, কেউ একজন পারলে পড়েন, হিসাব বিজ্ঞান কি এখানে দেওয়া আছে, কেমন? আমরা বলছি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো যে তথ্য সরবরাহ করা, সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞান হইলো যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, অথবা তথ্য সরবরাহ করা, অথবা যারা ইউজার্স তাদেরকে তথ্য সরবরাহ করা। উত্তর হলো সি। 6 নম্বরের মধ্যে যে প্রশ্নটা আসছে, এটা উত্তর হবে কি? হিসাব বিজ্ঞান হলো একটা তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং এ বলা হয় এখন ইনফরমেশন সিস্টেম। 13 নম্বর প্রশ্ন দেখেন এখানে, আমার এখানে স্লাইডের মধ্যে 13 নম্বর প্রশ্নটা, হিসাব বিজ্ঞান কাকে বলে প্রশ্ন আসছে। এইতে আসছে একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আমরা বলছি লেনদেন চিহ্নিতকরণ, এখানে আছে শনাক্তকরণ, পরিমাপ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ। 2 নম্বর বলা আছে একটি কারবারি সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট, অবশ্যই অর্থনৈতিক তথ্য হইতে হবে, অন্য তথ্য হিসাব বিজ্ঞান কাউন্ট করে না, শুধু ঘটনা হিসাব বিজ্ঞানের মধ্যে পড়ে না। 3 নম্বর হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করা, আমরা বলছি হিসাব বিজ্ঞান মানি ইনফরমেশন সিস্টেম। আপনি যদি তথ্য সরবরাহ করতে না পারেন সেটা কখনো অ্যাকাউন্টিং হবে না, কেমন? এই জন্য বর্তমানে অ্যাকাউন্টিং এ বলা হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আপনাকে যদি জিজ্ঞেস করে পদ্মা সেতু খরচ কত হয়েছে, আপনি বলবেন যে 32,000 কোটি টাকা, এটা হলো তথ্য। যদি বলেন যে আমি জানি না, তাহলে আর হিসাব বিজ্ঞান আমার দরকার নাই, কেমন? আমার যখন তথ্য প্রয়োজন হবে আপনাকে সরবরাহ করতে হবে, যদি তথ্য বলতে দিতে না পারেন ওই হিসাব আমার দরকার আছে? আমার মনে হয় দরকার নাই, কেমন? আচ্ছা, তারপরে দেখেন 14 নম্বরে বলা আছে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। এই প্রশ্নটা আমি বললাম না অন্তত 20 বার আসছে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? এটার উত্তর হলো যে এই নাম্বার, সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাহলে আপনারা চিন্তা করেন হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কি? এই সংজ্ঞাটার থেকে বিভিন্ন ভাবে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 2001-এ আসছে, 94-95-তে আসছে, 92-93-তে আসছে। হিসাব বিজ্ঞান প্রধান উদ্দেশ্য হলো যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আমার কাজ হলো আপনাকে সিলেবাসটা ধরে টপিক ধরাই দেওয়া, আর আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই টপিকটার আলোকে আপনি যখন বুঝবেন যে হ্যাঁ, অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং এবং ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি, কেমন? আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞান প্রধান। আরেকটা প্রশ্ন হলো যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো বাংলার পাশাপাশি ইংলিশে দেওয়া থাকে, এই জন্য আপনাদের এই প্রশ্ন ব্যাংক পড়ার সময় সুবিধা হবে যে ইংলিশটা পাশে থাকতে, টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য রেসপেক্টিভ ইউজার্স, যে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এটা হলো যে প্রশ্ন, কেমন? এরপরে দেখেন আবার আসছে 4 নম্বরে, দেখেন কি আসছে, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? নিচের কোনটি হিসাব বিজ্ঞানের ওই তথ্য সরবরাহ করা, কেমন? শেষে দেওয়া আছে ইতে। আমি আপনারা কি স্ক্রিনটা দেখতেছেন কিনা আমি জানি না,
তাহলে তো আমি দেখতেছেন আপনারা ক্লিয়ার? একটু রেসপন্স করেন কেমন? একটু রেসপন্স করেন, যদি না দেখেন তাহলে আমি শুধু কথা বলছি। এখানে ইতে বলা আছে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করা, তাহলে আমরা বলছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো যে তথ্য সরবরাহ করা। আমি একই কথা বলছি। প্র্যাকটিসের জন্য কোন বই ফলো করব বলে দিবেন প্লিজ, অবশ্যই বলে দিব। জয়কলির বইটা আমি আগেই বলছি নিবেন, আর্টাস র্যাপস, এই দুইটা বই নিয়ে আমি আরেকটা বইয়ের কথা বলবো। জয়কলির বইটা খুবই আনরিস্ক, আমার কাছে মনে হচ্ছে এই বইটা আপনারা অবশ্যই নিবেন। আশা করি আপনারা অপটিমাম লেভেল মার্ক পাবেন ইনশাআল্লাহ। আর ক্লাসগুলো করবেন নিয়মিত ইনশাআল্লাহ। ক্লাসগুলো করলে আপনি তো বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত কেমন। তাহলে জয়কলির বইটা নিবেন। আমি স্ক্রিনের ছবিটা দিয়ে দিব, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আমার কাছে বইটা সম্ভবত টেবিলে আছে, এখানে আমার টেবিলে আছে। এই যে আপনারা দেখতেছেন কিনা একটু দেখেন। এই এই বইটা হিসাব বিজ্ঞান কেমন, হিসাব বিচিত্রা বইটা, আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি দেখেন, এখানে আবার আসছে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করা। তাহলে তথ্য সরবরাহ করা হচ্ছে প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের কিন্তু অনেকগুলো উদ্দেশ্য আছে: আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক নির্ণয়, লাভ লোকসান নির্ণয়, সংকোচন করা, মিত ব্যয়, অনেকগুলো। কিন্তু আমাদের যদি প্রধান উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য বলে, সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। এরপর 5 নম্বর প্রশ্নটা কি আসছে দেখেন। এটা একটু ডিফিকাল্ট আপনাদের, আমার মনে হচ্ছে এই ধরনের প্রশ্নটা আসবে। যদি প্রশ্ন করতে একটু সেন্সিটিভ হয়, মানে আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস সহ জব পরীক্ষার মধ্যে প্রশ্ন ওগুলাই দেওয়া হয় যেগুলাতে পরীক্ষার্থী পারবে না, সেই চিন্তা করে প্রশ্নগুলো করা হয় কেমন। এই প্রশ্নটা হচ্ছে ডিফিকাল্ট একটা প্রশ্ন। বলছে লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি। লিপিবদ্ধকরণকে ইংলিশে বলে বুক কিপিং কেমন। আমরা বলছি রেকর্ডিং। মানে বুক কিপিং এর মধ্যে আমরা বলছি তিনটা কাজ আছে। কয়টা কাজ? তিনটা কাজ কি কি? বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, স্থানান্তরকরণ। এখানে কিন্তু তারা খতিয়ান বলে নাই। আমরা আগে বলছি ইংলিশে বলে পোস্টিং, বাংলা বলে স্থানান্তরকরণ, এটা একটা নাম হলো খতিয়ান। তাহলে লিপিবদ্ধকরণ অথবা হিসাব রক্ষণের মধ্যে কয়টা অংশ পড়াইছি আমরা একটু আগে? তিনটি অংশ বলছি আমরা। একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, লেনদেন খতিয়ান স্থানান্তরণ। দেখুন ডি নাম্বার উত্তরটা, লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, লেনদেন খতিয়ান স্থানান্তর করা কেমন। আমি আজকে ইয়েটা পাচ্ছি না, কলমটা পাচ্ছি না, যদি আপনাকে একটু দেখাইতে পারতাম স্ক্রিনে, তাহলে আপনারা একটু দ্রুত ধরতে পারতেন, যেটা আপনাদের সুবিধা হইতো। আহ, আচ্ছা, এখন আমরা বলছি যে দেখেন, ডি নাম্বারে বলছে লেনদেন বিশ্লেষণ, তারা লেনদেন বলে না, শুধু বিশ্লেষণ বলছে। লেনদেন জাবেদাভুক্তকরণ আর স্থানান্তরকরণ বলছে, এখানে খতিয়ান লেখা নেই কেমন, এটাই খতিয়ান। তাহলে এইটা কিন্তু একটা ডিফিকাল্ট প্রশ্ন, মানে একটু খুঁজতে হবে এবং সময় সাপেক্ষ। এই এই ধরনের প্রশ্নগুলো আপনাদের দেওয়ার সম্ভাবনা বেশি। এরপর হলে হিসাব তথ্যের ব্যবহারকারী নয়, এটা আমাদের একটু পরে আসবে, বিএসটিআই একটু পরে বলবো। 9 নম্বর প্রশ্নটা দেখেন, 9 নম্বর বলছে নিচে কোনটি হিসাব প্রক্রিয়ার ধাপ নয়। এই ধরনের প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হিসাব প্রক্রিয়ার ধাপ নয় কেমন। তো অস্তিত্ব যাচাইকরণ, এটা আমরা পড়াইনি, আমরা বলছি লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এই তিনটা হলো হিসাব বিজ্ঞান। মানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে তারা ভিন্নভাবে দিছে। যে দেখেন অনেকবার পরীক্ষা আসছে, আপনাদের প্রশ্ন কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, প্রশ্ন কমন পড়বে। কারণ প্রশ্নকর্তা কিন্তু দেখবেন যে বিভিন্ন বই নিয়ে, বিশেষত আমার ঢাকা ইউনিভার্সিটি সহ চট্টগ্রাম সহ বড় ভার্সিটি গুলা যে প্রিভিয়াস প্রশ্নগুলা, এগুলো আপনারা জ্বালাফালা করে ফেলবেন একবারে কেমন। মানে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে ওগুলো যদি আপনি ভুল করেন, আপনি আর টিকার আশা করি লাভ হবে না কার্যত। হ্যাঁ, যেগুলা বিভিন্ন ইউনিভার্সিটি টেস্টে আসছে, আসার পরে আপনি বুঝছেন এটা বিগত বছর প্রশ্ন, কিন্তু আপনি ভুল করছেন, আপনার জন্য এটা বিপদ হয়ে আসবে, বিপদ ডেকে আনবে। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া ধাপ নয় কোনটি কেমন। এখানে অস্তিত্ব, যে বি নম্বর হচ্ছে উত্তর, অস্তিত্ব যাচাইকরণ। আমরা বলছি হিসাব বিজ্ঞানের মধ্যে তিনটা অংশ আছে। প্রথম হচ্ছে লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। 2 নম্বর যেটা ডিতে দেওয়া আছে লেনদেন লিপিবদ্ধকরণ। 3 নম্বর বলছি আমরা সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তারা লিখছে তথ্য আদান প্রদান করা, একটু ভিন্নভাবে দিছে, একই জিনিস কেমন। আপনাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে দিবে কেমন। এগুলো একটু টাফ, মানে সরাসরি জানতে চান হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, জানতে চাইছে যে হিসাব প্রক্রিয়ার ধাপ নয় কোনটি। এরপরে প্রশ্ন দেখেন, আবার একই প্রশ্ন, যেটি লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ নয়। যেটি লেনদেন লিপিবদ্ধ করার ধাপ নয়, সেটা জানতে চাইছে যে লিপিবদ্ধকরণের ধাপ নয় কোনটি। সেটা সেটা কি হবে, আপনারা একটু বলতে পারবেন কেউ? উত্তর দেন দেখি। জাবেদাভুক্তকরণ, তারপর কি আছে, লেনদেন বিশ্লেষণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, খতিয়ান স্থানান্তরকরণ। আমরা বলছি যে লিপিবদ্ধকরণ মানে হলো বুক কিপিং বা হিসাব রক্ষণ কেমন, বা রেকর্ডিং। এটা অনেকগুলো নাম আছে। লিপিবদ্ধকরণ ইংলিশে বলে রেকর্ডিং, এটাকে বলে বুক কিপিং, এটাকে বলে হিসাব রক্ষণ। লুকা ফ্যাসিলি কিন্তু বুক কিপিং পর্যন্ত ছিল, সেই হিসাব বিজ্ঞান পর্যন্ত আসতে পারে নাই।
তাহলে সে বলছে খতিয়ান পর্যন্ত যাইতে পারছে, কেমন, সে জাবেদা খতিয়ান লেনদেন বিশ্লেষণ। তাহলে এ বি ডি পর্যন্ত সে যাইতে পারছে, রেওয়ামিল পর্যন্ত তার যাওয়া সম্ভব হয় নাই, কেমন। তাহলে লিপিবদ্ধকরণ বলতে আমরা বলবো বুক কিপিং, এটাকে ইংলিশে বলে রেকর্ডিং। তাহলে রেওয়ামিল প্রস্তুত এখানে থাকবে না। আপনারা কি বুঝতে পারছেন, না বুঝতে পারেন নাই? এর পরবর্তীতে প্রশ্নটা দেখেন, যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, আবার একই প্রশ্ন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কে বলতে পারবেন? এটা এখানে দেখেন দেওয়া আছে, তথ্য সরবরাহ করা। আমরা আগে বলছি আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা হলো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আগ্রহী আগ্রহী ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা হলো প্রধান উদ্দেশ্য। একই প্রশ্ন দেখেন, এটা হলো যে দিনাজপুর বোর্ডে আসছে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, 14 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তথ্য সরবরাহ করা, কেমন। এরপরে 16 নম্বর প্রশ্নটা আসছে ভিন্নভাবে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য জাল ও জুয়াচুরি বের করা, কেমন। তারপর 17 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো আর্থিক তথ্য সরবরাহ করা, লেনদেন সঠিক ও স্থায়ী হিসাব রাখা, আর্থিক ফলাফল নির্ণয় করা। যেহেতু সৃজনশীল প্রশ্ন আপনাদের আসার সম্ভাবনা খুবই কম, সেই হিসাবে এটা অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে এখানে হবে 1 2 3। তাহলে এবার আমাদের পরবর্তী টপিক, আমাদের ফার্স্ট টপিক কিন্তু শেষ। পরবর্তী টপিক হচ্ছে ইউজার্স অ্যান্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী কারা। হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারী আমরা জানি দুই প্রকার আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ইন্টারনাল ইউজার্স, আর এক্সটার্নাল ইউজার্স। এখান থেকে শুধু নামটা মনে রাখলে হবে, আর কিছু করতে হবে না। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং খুব সহজ একটা প্রশ্ন হবে। আপনাকে অভ্যন্তরীণ ব্যবহারকারীগুলো খুব ভালো করে পড়বেন। বাহ্যিক ব্যবহারকারী অনেক বেশি তো, অভ্যন্তরীণ ব্যবহারকারী কম। এখানে বিস্তারিত জানার কোনো দরকার নেই, শুধু নামগুলো মনে রাখবেন যে কোনটি ইন্টারনাল ইউজার্স। হ্যাঁ, যেখানে এখানে দেওয়া আছে অর্থ বিভাগে যারা আছে তারা, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ বিভাগ হিসাব বিভাগ, হ্যাঁ, আর এইচআর বা হিউম্যান রিসোর্স বিভাগ, কেমন। বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে আছে বিনিয়োগকারী, ঋণদাতা, কর কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন, কেমন। শুধু এখানে নামগুলো মনে রাখলে হবে, আর কিছু করতে হবে না। এখানে আমরা ডিটেলস বলছি, ইন্টারনাল ইউজার্স কারা কারা আছে, মার্কেটিং ম্যানেজার্স, উৎপাদক, প্রোডাকশন সুপারভাইজার, ফাইন্যান্স ডিরেক্টর, অর্থ পরিচালক, পরিচালক ডিরেক্টরস, আর এমপ্লয়ি। খুবই সহজ, আলোচনাগুলো না পড়লে হবে। যারা রিটেন পরীক্ষা দিয়েছেন তারা এগুলো অলরেডি জানেন। ইন্টারনাল অডিটর্স, কেমন, সেক্রেটারি অফ কোম্পানি, এগুলো সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর এক্সটার্নাল বাহ্যিক ব্যবহারকারী বা যে এক্সটার্নাল ইউজার্স কারা আছে এটা জানতে হবে। বিনিয়োগকারী বা ইনভেস্টর্স, মালিক বা ওনার্স, পাওনাদার বা ক্রেডিটর্স, আর্থিক পরামর্শদাতা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বাহ্যিক নিরীক্ষক বা এক্সটার্নাল অডিটর, কর কর্তৃপক্ষ বা ট্যাক্স অথরিটিস, এনবিআর, কেমন, এনবিআর যারা বাইরে প্রতিষ্ঠানের বাইরে থেকে প্রতিষ্ঠানের অবস্থা দেখতে চায় তারা হলো বাহ্যিক ব্যবহারকারী, কেমন। ঋণদাতা বা লেন্ডার্স, শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন, ক্রেতা ও ভোক্তা, কাস্টমার্স এন্ড কনজিউমার্স। এই ধরনের যারা আছে নামগুলো শুধু পড়তে হবে, কেমন। নামগুলো মনে রাখতে হবে যাতে আপনি পরীক্ষায় আসবে কিন্তু নিচে কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, অথবা নিচে কোনটি বাহ্যিক ব্যবহারকারী নয়, নয় দিয়ে দিবে, তাহলে একটু পেস লাগবে, কেমন। শুধু এই জন্য একটু ভালো করে মনে রাখবেন, পরীক্ষা হলে যে কনফিউশন হয়ে যাবেন, কিন্তু এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ। আহ, দেখেন এখানে কি আছে, ওনার্স, মালিক, সম্ভাব্য বিনিয়োগকারী, পটেনশিয়াল ইনভেস্টর্স, পাওনাদার বা ক্রেডিটর্স, আর্থিক পরামর্শদাতা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, কেমন। এগুলা বিস্তারিত পড়ার কিছু দরকার নাই, শুধু নামগুলা দেখলে হবে। বাহ্যিক নিরীক্ষক বা এক্সটার্নাল অডিটর্স, ট্যাক্স অথরিটি বা কর কর্তৃপক্ষ বা এনবিআর, বিধিবদ্ধ কর্তৃপক্ষ, লিগ্যাল অথরিটিজ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, লেন্ডার্স বা ঋণদাতা, ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ, রিসার্চার যারা গবেষক আছে তারা অনেক সময় তথ্য ব্যবহার করে, পাবলিক বা যে কোনো জনগণ চাইলে তথ্য চাইতে পারে, কনজিউমার যারা ভোক্তা আছে তারা চাই অনেক সময় কোম্পানি তথ্য চাইতে পারে, কোম্পানিটা ভালো না মন্দ, গভর্নমেন্ট বা সরকার, কেমন। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যে শুধু নামগুলো মনে রাখবেন যে বাহ্যিক ব্যবহারকারী কারা। আচ্ছা, এখানে কিছু তথ্য আছে যে আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করে আসছি, যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন সীমিতকরণ, লিপিবদ্ধকরণ, আর প্রধান উদ্দেশ্য হলো যে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হলো আর কি বলা, আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় বা সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আর লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ, কেমন। হিসাব বিজ্ঞান বলতে 3টি প্রক্রিয়াকে বোঝায়, লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ করা, সংশ্লিষ্ট পক্ষ, আমরা এগুলো বলে আসছি, কেমন।
হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন এবং আউটপুট হলো আর্থিক বিবরণী। মূল উপাদান হিসাব বিজ্ঞান শুরু হয় লেনদেন দিয়ে, কেমন, আর শেষ হয় আর্থিক বিবরণী দিয়ে। আচ্ছা, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বা ম্যানেজারাল অ্যাকাউন্টিং কি কোন ধরনের রিপোর্ট তৈরি করে? ইন্টারনাল রিপোর্ট তৈরি করে, যেহেতু ম্যানেজারের সাথে সম্পৃক্ত, তারা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা, তারাই ইন্টারনাল রিপোর্ট তৈরি করে। আর হিসাব বিজ্ঞান যারা বহিস্থ ব্যবহারকারী, তারা এক্সটার্নাল রিপোর্ট তৈরি করে, কেমন। এখন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিরীক্ষক বা অডিটর্স হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী। নিরীক্ষক কি ধরনের ব্যবহারকারী? অডিটর্স। কিন্তু ইন্টারনাল অডিটর্স তাহলে কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখানে এই জিনিসগুলো একটু আমাদেরকে জানতে হবে। আপনারা বই জয় করে বইতে পাবেন অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী কে, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী যদি বুঝতে না পারেন তাইলে কিন্তু হবে না, কেমন। এটা বারবার, যেমন এই যে উচ্চপদস্থ কর্মচারীগণ, সিইও, সিএফও, ডিরেক্টর, এরা অভ্যন্তরীণ ব্যবহারকারী। পরীক্ষার মধ্যে যদি আসে সিএফও বা সিইও বাহ্যিক ব্যবহারকারী না অভ্যন্তরীণ ব্যবহারকারী, আপনাকে যদি কনফিউশন হয়ে যায় তাহলে হবে না। অর্থ পরিচালকগণ অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, ইকোনমিক প্ল্যানার্স, তারা কিন্তু প্রতিষ্ঠানে কেউ না, তারা মন্তব্য করে যে প্রতিষ্ঠানের অবস্থা কেমন, তারা বহিস্থ ব্যবহারকারী, কেমন। তারপরে আছে আহ এখানে এই পর্যন্ত। বাকিগুলা আমাদের পরবর্তী চ্যাপ্টারের জন্য লাগবে, আমরা পরে দেখাবো। তাহলে এখান থেকে প্রশ্ন দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্নটা আসছে দেখেন। হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী নয় কারা? কি প্রশ্নটা দেখেন, প্রশ্ন পেজটা দেখেন। নয় কারা, বহিস্থ ব্যবহারকারী নয় কারা, মানে অভ্যন্তরীণ ব্যবহারে জানতে চাইছে, কেমন। তাইলে আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের প্রশ্ন আপনার জন্য আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে এই প্রশ্নটা। যে যদি বলতে নিচে কোনটি বহিস্থ ব্যবহারকারী, সহজ প্রশ্ন, অথবা নিচে কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, সহজ প্রশ্ন, কিন্তু একটু পেঁচায় প্রশ্ন করে যে হিসাব বিজ্ঞান তথ্যের বহিস্থ ব্যবহারকারী নয় কারা, তার মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটা। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হচ্ছে বি, উৎপাদন পরিদর্শক বা প্রোডাকশন সুপারভাইজার, কেমন। আর শেয়ার হোল্ডার, নিরীক্ষক, অধস্তন কর্মচারী, তারা কি বহিস্থ ব্যবহারকারী। এই ধরনের প্রশ্ন একটু পেঁচাই দিবে আপনাদের জন্য। এই ধরনের প্রশ্ন আমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, কারণ এই ধরনের পরীক্ষা নেয় বা কিভাবে বাদ দেওয়া যায়, আপনাকে টিকানোর জন্য তারা পরীক্ষা নিবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে নিচ থেকে। এরপরে দেখেন, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী বিভিন্ন বোর্ডে আসছে। আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ডে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারপরে 2 নম্বরে আসছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে তারপরে আছে যে হিসাব বিজ্ঞান সর্বশেষ সংযোজন কোনটি। এটা এই চ্যাপ্টারের বিষয় না। তারপর যে লেখা ভালো, মানব সম্পদ হিসাব বিজ্ঞান, যে এইচআর, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, কেমন। 24 নম্বর প্রশ্ন আছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা। তাহলে পানাদার, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সবাই। এখানে আপনাদের অবশ্যই এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, যেহেতু এটা সৃজনশীলের প্রশ্ন প্যাটার্ন। তারপর হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? লেনদেন। এইটা আমরা এটা বলছি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? হিসাব বিজ্ঞান শুরু হয় লেনদেন দিয়ে। হিসাব আমাদের জুম অ্যাপের টাইমটা কিন্তু 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, যার কারণে যেহেতু এটা ফ্রি ভার্সন, এই জন্য আমাদের 30 মিনিটের, সরি 40 মিনিটের মধ্যে এটা টাইম দেওয়া থাকে। 40 মিনিট পরে শেষ হয়ে যায় আর কি, অটোমেটিক্যালি। আচ্ছা, এরপর 10 নম্বর প্রশ্নটা দেখেন। হিসাব বিজ্ঞান তথ্যের আহ, ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল? দেখেন প্রশ্নের প্যাটার্ন নাকি, ঢাকা ইউনিভার্সিটিতে 9-10-এ আসছে এই প্রশ্নটা। মানে আপনাদের জন্য আমার কাছে মনে হয় এই ধরনের প্রশ্নগুলো সতর্কতার সাথে একটু দেখা উচিত। এখানে কিন্তু ওই যে কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, কোনটি বাহ্যিক ব্যবহারকারী, এই ধরনের প্রশ্ন দিয়ে আপনাকে এত সহজে টেস্ট করবে বলে মনে হয় না। যদি দেয় সেটা আপনার জন্য বেটার, কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। টপিকটা খুবই সহজ, কিন্তু একটু গাফলতি করলে আপনি নাম্বার মিস করবেন। হ্যাঁ, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল? দেখেন তো এখানে, তার মানে আপনাকে ওই যে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স আমরা পড়ছি না ইংলিশে, এই টাইপের এটা প্রত্যেকটাকে আপনাকে চেক করতে হবে। ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা সত্য না মিথ্যা চেক করতে হবে। কর কর্তৃপক্ষ হলো বহিস্থ ব্যবহারকারী, ঠিক আছে। কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে। কোম্পানির শেয়ার হোল্ডার হলো বহিস্থ ব্যবহারকারী। এইভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস চেক করে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই এই প্রশ্নগুলো কিন্তু টাইম কিল করে। এগুলা অবশ্যই বেশি থাকে না, 7-8টা বেশি থাকে না প্রশ্নে। তাহলে এখানে সঠিক উত্তর হলো কি, যে কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা হলো ভুল, বাকিগুলো সঠিক, কেমন। কর্মচারী হলো অভ্যন্তরীণ বলছে যে এখানে প্রশ্নটা হচ্ছে নিচে কোন বিবৃতিটি ভুল। এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নগুলো আপনাদের, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির মানে আপনাকে আমি বলছি আপনার বোর্ড প্রশ্ন থেকে ইউনিভার্সিটি প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। ইউনিভার্সিটি প্রশ্নগুলো যেহেতু একটু একটু খুঁতখুঁতি করে তারা, তাহলে সেটা আপনাকে একটু হেল্প করবে প্রিপারেশনের জন্য অবশ্যই।
তাহলে সি নম্বরটা ভুল, কর্মচারী হলো কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই তথ্যটা ভুল। এরপরে 11 নম্বর কি বলা আছে, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি সঠিক। এখানে দেখেন, এখানে বলছে যে কোনটি সঠিক, তার মানে একটা সঠিক বাকি চারটা কি ভুল। এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 5টা অপশন দেওয়া আছে, বিসিএস এ কিন্তু 4টা অপশন দেওয়া থাকবে। ঢাকা ইউনিভার্সিটিতে বিবি ফ্যাকাল্টি এবং চিটাগাং ইউনিভার্সিটিতে বিবি ফ্যাকাল্টিতে অপশন দেওয়া থাকে 5টা। কেমন, আপনাদের একটা কমে যাবে। আচ্ছা, এখানে যৌথ মূলধনী কারবারের মালিকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, তারপরে বলছে নিরীক্ষকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, তারপর পাওনাদারের নিরীক্ষকগণ কখনো অভ্যন্তরীণ ব্যবহারকারী যদি বলে অভ্যন্তরীণ নিরীক্ষক, ইন্টারনাল অডিটরস হচ্ছে অভ্যন্তরীণ, কিন্তু শুধু নিরীক্ষক বললে বহিস্থ ব্যবহারকারী হবে। পাওনাদারগণ তাও অভ্যন্তরীণ না, বহিস্থ ব্যবহারকারী। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে। তাহলে এটাই সঠিক উত্তর আমাদের। কেমন, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। এখানে সঠিক একটা আছে, বা তার মানে 4টা ভুল। কেমন, হ্যাঁ, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আপনার কি ধরনের প্রশ্ন হয় আমি প্যাটার্নে দেখাইছি, কিন্তু আপনাকে প্র্যাকটিস, এখানে অন্তত 50টা প্রশ্ন আসছে বিগত বছরে, সেগুলোকে ভালো করে কয়েকবার পড়ে রিডিং দিতে হবে। এবং আহ, আমাকে চারটা মাথায় রাখতে হবে যে কোনটা অভ্যন্তরীণ, একটা ভালো করে চার্ট মনে রাখলে হবে যে এই পার্টটা অভ্যন্তরীণ, ওটা বহিস্থ ব্যবহারকারী, তাইলে চলবে। এরপর পরবর্তী টপিক হলো আমাদের ব্রিফ হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোত্থেকে হইলো, এটা তো আমরা অলরেডি জানি, কিন্তু আমাদের যেহেতু পরীক্ষায় সিলেবাস দেওয়া আছে, সিলেবাস অনুসারে প্রশ্ন হবে। এই জন্য আপনাদেরকে জানি বলে বসে থাকলে কিন্তু মাইর খেয়ে যাবেন। কেমন, যারা জানি বলে বসে থাকবেন, আপনার স্ক্রিনটা ধরলে বড় হবে, কেমন, হাত দিয়ে ধরে ধরেন, আপনারা বড় করতে পারবেন। হাত দিয়ে ধরে বড় করেন, বড় করতে পারেন। হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোত্থেকে হয়েছে আমরা অলরেডি জানি। আপনারা হাত দিয়ে বড় করলে বড় করতে পারবেন। এটা ইতালিতে হয়েছে আমরা জানি, লুকা ফ্যাসিওলি নামক একজন গণিতবিদ ছিল, সে ধর্মযাজক ছিল। সে গণিত আবিষ্কার করতে যাইয়া আবিষ্কার করে ফেলছে। কিন্তু কি বলে এটাকে, লুকা ফ্যাসিওলি ছিলেন একজন গণিতবিদ, কেমন, ধর্মযাজক, তার পরিচয় আমরা জানি। এগুলো আপনার একেবারে সিম্পল। এখানে সিম্পল হইলো, আপনাকে সালটা মনে রাখতে হবে যে লুকা ফ্যাসিওলি তারা 1494 সালে ল্যাটিন ভাষা, এই প্রশ্নটা আসছে পরীক্ষা, কোন ভাষায়, ল্যাটিন ভাষায়, কেমন, একটা বই লিখছে, গণিতের বই, বইটা ছিল গণিতের, কেমন, অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া। অ্যারিথমেটিক মানে পাটিগণিত, জিওমেট্রি মানে হচ্ছে জ্যামিতি, প্রপোর্শন মানে অনুপাত বিশ্লেষণ। কেমন, সে জ্যামিতি পাটিগণিত বীজগণিত করতে গিয়ে হঠাৎ করে হিসাব বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে। আসলে সে ছিল একজন গণিতবিদ। সে বলছে যে সুম্মাটি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, কেমন, এই একটা বিরাট বই লিখে ফেলেছে। এই বইয়ের মধ্যে সে একটা হিসাব বিজ্ঞানের একটা বিষয় তার চোখে পড়ছে, যে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকে, এক পক্ষ হলো ডেবিট আর এক পক্ষ ক্রেডিট। হ্যাঁ, আমরা যে একটা মোবাইল কিনতে যাই, আমরা টাকা দিয়ে দোকানদার মোবাইল দেয়, এই যে দুই দুই পক্ষ, কেমন, সে এই জিনিসটা সে অবলোকন করছে, করার পরে সে হিসাব বিজ্ঞান আবিষ্কার করে, এটা বলে দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই জিনিসটা সে আলোচনা করে জাবেদা কুতিয়ান পর্যন্ত গেছে, এরপরে সে আর আগাইতে পারে নাই। যেহেতু সেই পর্যন্ত গেছে, এই জন্য তাকে হিসাব বিজ্ঞানের পিতৃ বা ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। তা লুকা ফ্যাসিলিকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং। তিনি 1447 সালে জন্মগ্রহণ করছে ইতালিতে, আর মৃত্যুবরণ করছে 1517-তে। হ্যাঁ, কেমন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ছোট্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করে ফেলতে পারেন। তাহলে হিসাব বিজ্ঞান 1494 সালে তার বইটা আসছে, সুম্মাটি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। সে লুকা ফ্যাসিলি ডাবল এন্ট্রি সিস্টেম বা দ্বৈত হিসাব পদ্ধতি বা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলাপ করছেন। কেমন, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। এর আগে ছিল একতরফা দাখিলা পদ্ধতি। দ্বৈত পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, এক পক্ষ ডেবিট আর এক পক্ষ ক্রেডিট। কেমন, সে মূলত দ্বৈত পদ্ধতি আবিষ্কারক নয়, ইতালির ব্যবসায়ীরা যেভাবে ব্যবহার করতেন তা লিখিত আকারে সংকলন করেছেন। আচ্ছা, এখানে আরো কিছু তথ্য আছে। লিওনার্দো দা ভিঞ্চি তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি জাবেদা খতিয়ান পর্যন্ত আলোচনা করছে। কেমন, এগুলো আপনারা জানেন, এগুলো আমি বিশেষ সময় নষ্ট করবো না। তিনি কেবল হিসাব নয়, গণিত জ্যামিতি অনুপাত, ওই যে যেটা বললাম বইটার নাম আর কি, গণিত জ্যামিতি অনুপাত সম্পর্কেও শিক্ষা দিতেন। ওই যে কি বলে বইটার নাম কি জানি ছিল, সরি আমি একটু দেখতেছি, সুম্মাটি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। অ্যারিথমেটিকা মানে পাটিগণিত, জিওমেট্রি মানে জ্যামিতি, প্রপোর্শন মানে অনুপাত বিশ্লেষণ। এই জিনিসগুলো সে আলোচনা করতে করতে তার চোখে হঠাৎ করে হিসাব বিজ্ঞান ধরা পড়ছে। কেমন, আমরা যদি ধরতে পারতাম তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞানী হয়ে যেতে পারতাম। আচ্ছা, এখন আইএফআরএস আপনাদের কিছু পূর্ণরূপ জানতে হবে, আমি সেটা একটু পরে পড়াবো। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং গ্যাপ, কেমন, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এই ভিত্তি ফ্যাসিলি দ্বৈত পদ্ধতি থেকে এসেছে। তাহলে এগুলা পরবর্তীতে আসছে, এই গ্যাপ ট্যাপ এগুলো আগে ছিল না, এগুলা হিসাব দ্বৈত পদ্ধতি দুতরফা থেকে আস্তে আস্তে এখন মডার্ন অ্যাকাউন্টিং বা ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয় লুকা ফ্যাসিলিউকে। কেমন, যেহেতু সে এটা নিয়ে কথাবার্তা বলছে। প্রশ্ন 1 নম্বর, আধুনিক হিসেব বিজ্ঞানের উৎপত্তি নিচের কোন দেশে হয়েছে, ইতালি। কেমন,
অ্যাকাউন্টিং আসছে ক্যালকুলি থেকে, হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। 3 নম্বরে লুকা ফ্যাসিলিকে, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো যে দুতরফা দাখিলা পদ্ধতি। লুকা ফ্যাসিলি পেশায় কি ছিলেন? সে একজন ধর্মযাজক ছিলেন, সে পাদ্রী ছিলেন, কেমন? সে আবার গণিত শাস্ত্রবিদ ছিল, সে কিন্তু অ্যাকাউন্টেন্ট ছিল না। সে ছিল গণিতবিদ, হয়ে গেছে অ্যাকাউন্টেন্ট, দেখছেন নি কারবার। এই ফোনে বলছে লেনদেন সুবিধা গ্রহণকারীকে, আমরা এগুলো জানি, কেমন? সুবিধা গ্রহণকারী পক্ষকে গ্রহীতা বা ডেবিট বলে। যে সুবিধা দেয় সে হলো দাতা। দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? প্রতি লেনদেন দুটি পক্ষ থাকবে। সে বলছে এক পক্ষে কোনো লেনদেন হয় না, কেমন? গিভ অ্যান্ড টেক। ওনার কথা হলো গিভ অ্যান্ড টেক। এক পক্ষ দিবে, আরেক পক্ষ নিবে। শুধু গিভ দিয়ে হবে না, শুধু টেক দিয়ে হবে না। গিভ অ্যান্ড টেক, কেমন? ওনার কথা হলো গিভ অ্যান্ড টেক। তারপর লুকা ফ্যাসিলি রচিত গ্রন্থটি সর্বপ্রথম কোন ভাষায় রয়েছে দেখেন? জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে, ময়মনসিংহ যে ইউনিভার্সিটি আছে এখানে আসছে, কি আসছে দেখছেন অবস্থা? যে লুকা ফ্যাসিলির গ্রন্থটি কোন ভাষায় রচিত? ল্যাটিন, ল্যাটিন ভাষায়। ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হয়, আমি বারবার লক্ষ্য করছি। এই জন্য আপনার ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু পড়তে হবে। আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নকর্তা ইউনিভার্সিটির প্রশ্নগুলো কপি করবে, আমার ধারণা। হুম। ওনারা ইউনিভার্সিটির প্রশ্নগুলো, যেহেতু প্রচুর প্রশ্ন আছে, আপনাদের 100 প্রশ্ন লাগবে, এক সপ্তাহ থেকে কয়টা প্রশ্ন পাবে? তা 4-5টা বেশি প্রশ্ন দিতে পারবে না, কেমন? তো সেই হিসাবে ওনারা এই ইউনিভার্সিটি প্রশ্নগুলোকে কপি করবে, আপনারা কপিটা মিস করবেন না, কেমন? হিসাব বিজ্ঞান ব্যবসায় কি বলা হয়? জ্ঞান, প্রাণ, ভাষা, এটা আমাদের মুখস্থ, হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, কেমন? এরপরে এই প্রশ্নটা একটু আমার কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, দেখেন জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি আসছে যে হিসাব বিজ্ঞান দিবস কবে, দেখছেন এই অবস্থা। দারুণ একটা প্রশ্ন, হিসাব বিজ্ঞান দিবস কবে? এই প্রশ্নটা কিন্তু আপনি না পড়লে কখনোই পারবেন না। 10ই নভেম্বর, কেমন? এই প্রশ্নটা যদি না পড়েন আপনি কখনোই পারবেন না। ভিন্ন টাইপের একটা প্রশ্ন, হিসাব বিজ্ঞান দিবস কবে? হিসাব বিজ্ঞান দিবস কবে? কবে? 10ই নভেম্বর, কেমন? এরপর আমাদের পরবর্তী টপিক হলো যে গ্যাপ অপারেটিং গাইডলাইন্স, কেমন? অপারেটিং গাইডলাইন্স আমাদের এখানে, এখান থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন হবে। এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, যদি আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে এটা পড়ে গেছে, কিন্তু এটা আমাদের বিস্তর পড়তে হবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে, 3-4টা হওয়া অসম্ভব নয়। এখানে অ্যাজাম্পশন আছে 4টা, কেমন? প্রিন্সিপাল আছে 4টা, আর কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধতা 2টা পড়লে হবে। শেষের 2টা গুরুত্বপূর্ণ নয়, শেষের 2টা 3-4 গুরুত্বপূর্ণ নয়। অ্যাজাম্পশন আছে বা অনুমান 4টা। একটা হচ্ছে অর্থনৈতিক সত্তা ধারণা, এগুলো সবগুলো ধারণা। প্রথম 4টা হচ্ছে ধারণা, কেমন? আর্থিক একক ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাবকাল ধারণা। প্রিন্সিপাল আছে 4টা: ক্রয় মূল্য নীতি, আয় স্বীকৃতি নীতি, ব্যয় স্বীকৃতি বা মিলকরণ নীতি, পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, কেমন? আর কনস্ট্রেন্ট আছে 2টা: বস্তুনিষ্ঠতা আর রক্ষণশীলতা। এই 10টা, এই 10টা আপনাদেরকে ভালো করে পড়লে এখান থেকে 2-3 মার্ক কমন পাবেন ইনশা আল্লাহ। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় প্রশ্ন অবশ্যই হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে।